হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে তোমাদের কাছে ডিসকাস করব মডেল কোয়েশ্চেন পেপার সেট 2। তোমরা জানো ফিজিক্সের প্রথম 17টি কোয়েশ্চেন থিওরি বেসড এবং খুব সিম্পল। আশা করি তোমরা এখানে 17 তুলতে পারবে। পরের 8টি কোয়েশ্চেন নিউমেরিক্যাল বেসড, অর্থাৎ 18 থেকে 25 তোমাদের কি বলতো নিউমেরিক্যাল বেসড। এগুলো খুব একটা হার্ড থাকবে না, তোমরা যদি নিয়মিত নিউমেরিক্যাল প্র্যাকটিস করো এটা ভালোই করতে পারবে। আর সি সেকশন এগুলো স্ট্যান্ডার্ড বেস থাকবে, অর্থাৎ এখানে থাকবে 3টে অ্যাসারশন রিজনিং, 3টে কালাম ম্যাচিং, আর 4টে কোয়েশ্চেন থাকবে কোনো একটা কেস বেস স্টাডি, সেটাও নিউমেরিক্যাল। তোমরা ভিডিওটা ভালো করে দেখে নিও, দেখবে আগামী যে সেমিস্টারের পরীক্ষা হবে তাই তোমরা 35-এ পাবে। কোয়েশ্চেন নাম্বার 1 জুল ইকুয়ালস টু, দেখো 1 জুল ইকুয়াল নিউটন মিটার। কত নিউটন মিটার বলতো না, 1 নিউটন মিটার। ওকে, তাহলে অপশন আমাদের সি কারেক্ট। বোঝা গেছে। কোয়েশ্চেন নাম্বার 2, প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা গুলি সত্য? ঘাত বল হলো একটি ক্ষণস্থায়ী বৃহৎ মানের বল, হ্যাঁ কারেক্ট। আর ঘাত বলের মাত্রা mlt-1, না না না, ঘাত বলের মাত্রা বলের মাত্রা mlt-2। আর ঘাত বল ও বলের ঘাত অভিন্ন, না না এরা ভিন্ন, দুটো ভিন্ন রাশি। তাহলে কোনটা, শুধু 1 নাম্বার অপশন কারেক্ট, তাহলে শুধু 1, অর্থাৎ অপশন এ কারেক্ট। ঠিক আছে, এরপরে তোমাদেরকে আমি দেখাবো কোয়েশ্চেন নাম্বার 3, দেখে নাও। এম ভরের একটি অপরটি F1 F2 F3 তিনটি বল এমনভাবে প্রযুক্ত হয় যাতে কণাটি স্থির থাকে, তাই না? F1 ও F2 পরস্পর লম্ব হলে F3 কণাটি সরিয়ে নিলে ওই দুটি বস্তু ত্বরণ হবে। দেখো যেহেতু F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, ওকে, প্লাস F3 ভেক্টর, এটা ইকুয়াল টু 0, কারণ কণাটি সাম্য অবস্থায় আছে, সাম্যটি, কারণ কণাটি স্থির আছে, অর্থাৎ লব্ধি বল 0। তাহলে এটা তুমি লিখতে পারো না, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর ইকুয়াল টু কি বলো তো মাইনাস F3 ভেক্টর, হবে কিনা বলো? তাহলে বলো লব্ধি কত হবে, দেখো যখন F3 সরিয়ে নিচ্ছি তখন ক্রিয়াশীল বল F1 প্লাস F মানে মাইনাস F3। তাহলে এখন কণাটির উপর ক্রিয়াশীল লব্ধি বল হবে কি বলতো, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর লব্ধি, অর্থাৎ মাইনাস F3 ভেক্টর। তাহলে ত্বরণটা হতে পারে কি বলতো মাইনাস F3 ভেক্টর বাই এম, অথবা এই দুটোর লব্ধি রুট ওভার কত বলতো F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার বাই এম। দেখো কোন অপশনটা আছে, দেখো এটা নেই বাট এটা আছে, তাহলে ডি এর অপশনটা কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 4, দৈর্ঘ্য সময় ও ভরের মাত্রা যথাক্রমে পি কিউ আর হলে ঘনত্বের মাত্রা হবে। দেখো ভর বাই কি বলতো দৈর্ঘ্যের ঘন, তাই না? তাহলে ভরের মাত্রা কত বলতো আর, আর দৈর্ঘ্যের মাত্রা পি মানে পি এর কিউব, তাহলে আর বাই পি কিউ হলো কি বলতো ঘনত্বের মাত্রা। দেখো সি এর অপশন আছে কিনা। 5 কোশ্চেন দেখো, কোনো কারণে আকস্মিকভাবে সংকুচিত হয়ে পৃথিবীর ব্যাসার্ধ 1/3 হয়ে গেলে দিনের দৈর্ঘ্য ড্যাশ হয়ে যাবে, তাই না? দেখো এক্ষেত্রে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি কাজে লাগবে, অর্থাৎ কি বলতো I1 ওমেগা 1 ইকাল টু কি বলতো I2 ওমেগা 2। দেখো পৃথিবী তো গোলক, তাহলে I1টা হবে কি বলতো 2/5, এটা হচ্ছে এম আর স্কোয়ার। ওমেগা কত বলতো না 2 পাই বাই এটা 24 আওয়ার ঘূর্ণনের আবর্তনকাল। I2 কত হবে বলতো 2/5 এম ভরে কি আছে, আর আরটা হবে R/3 তার হোল স্কোয়ার ইন্টু টাইম পিরিয়ড হবে 2 পাই বাই টি।
তাহলে দেখো এটি সিম্পলিফাই করো না, তাহলে দেখো তোমাদের আসছে 9t ইকাল টু 24, তাহলে টি কেস টু আসছে কি বলতো 24/9। তাহলে দেখো দিনের দৈর্ঘ্য কত হলো বলতো 24 ঘন্টার 1/9 অর্থাৎ সি অপশনটা কারেক্ট। এরপরে কোয়েশ্চেন নাম্বার 6 ভালো করে পড়ে নাও। কোন কণার অবস্থান সময় লেখচিত্রের লেখটি সময় অক্ষের সমান্তরাল হলে কণাটি দেখো, তাহলে অবস্থান সময় লেখচিত্র, ওপরে আমরা এস দেব, নিচে আমরা কি বলতো সময় দেব। তাহলে কি বলতো এটা কি বলে যে সময় অক্ষের সমান্তরাল, তাহলে কি এটা স্থির বস্তু, কারণ কি বলতো স্বর্ণের কোনো পরিবর্তন হচ্ছে না, অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বস্তুটি কি বলতো স্থির আছে। পুরা 7 এর কোয়েশ্চেনটা ভালো করে দেখে নাও। বলেছে নিচের বিবৃতি পড়ে সত্য মিথ্যা বেছে নাও। তর্ক হলো জড়তা ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ, হ্যাঁ ঠিক আছে, টাও ইকুয়ালস টু আই আলফা, এটা ঠিক। কৌণিক ভরবেগ হলো জাড্য ভ্রামক ও কৌণিক বেগ, মানে দুটোই সত্যি। দেখো তো উভয়ই সত্যি, কথা ডি এর অপশনটা কারেক্ট। আবার 8 কোয়েশ্চেনটা দেখো, কোনো বস্তুকে থিটা এবং ডেশ করে নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে প্রক্ষেপ সীমা সমান থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? বি এর অপশনটা কারেক্ট। আবার 9 কোয়েশ্চেনটা দেখে নাও ভালো করে। স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানকে কি বলে? সীমাস্থ ঘর্ষণ বল। দেখো সি এর অপশনটা কারেক্ট। এরপরে হ্যাঁ, এরপরে 10 কোয়েশ্চেন দেখো, নিচের বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা বেছে নাও। অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত হয় না, না না না, কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত হয়, তাহলে এটা ভুল। ঘর্ষণ গুণাঙ্ক 0 হলে সংঘর্ষের পর দুটি বস্তু পরস্পরের সঙ্গে আটকে যায়, ওকে কারেক্ট, অপশন 2 কারেক্ট। তাহলে দেখো 1 মিথ্যে আর 2 সত্য, কত? বি এর অপশনটা কারেক্ট। দেখো দুটি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর এমন যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মড ইকুয়াল টু এ ভেক্টর ডট বি, তাহলে বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর হলে ভেক্টরের মান হবে, মানে সি ভেক্টরের মান হবে। তাহলে দেখো আমরা এখান থেকে ভেঙে নিই। দেখো এখানে লিখতে পারি এ বি সাইন থিটা ইকুয়াল টু কি বলতো এটা এ বি কস থিটা। তাহলে দেখো এ বি কেটে দাও, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হলো কস থিটা, তাই না? তাহলে কি বলতো টেন থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা কত হলো বলতো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে নো প্রবলেম। এরপরে দেখ বলেছে সি ভেক্টর এর মড নাও, তাহলে কি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মড, ভেঙে নাও। তাহলে কত আসছে রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলতো 2ab কস 45 ডিগ্রি, মানে 1/√2। তাহলে কোনটা আসছে বলতো, দেখো এটা আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলতো না √2ab। কোন অপশনটা কারেক্ট বলতো না ডি এর অপশনটা কারেক্ট। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 12, ঘড়ির সেকেন্ডের কাটার কম্পাঙ্ক 1 rpm, মানে 1 রিভলিউশন পার মিনিট, মানে সেকেন্ডের কাটা 1 মিনিটে 1 পাক খায়, হ্যাঁ এটা কারেক্ট। একটি ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক 1/4 rpm, না 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 না, এটা ফলস। একটি ঘড়ির ঘন্টার কাটার কম্পাঙ্ক 1/9 rpm, না না না, 1 rpm ইকুয়াল টু পাই/360, হিসেব করে দেখি। rpm মানে কি বলতো রিভলিউশন পার মিনিট, তাহলে এটা 2 পাই ইন্টু কি বলতো ডিভাইড/60, মানে কি বলতো পাই/30, এটাও কারেক্ট না। তাহলে দেখো আমাদের কেবলমাত্র অপশন এ কারেক্ট। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 13টা দেখে নাও, লাস্ট কোয়েশ্চেন এই সেকশনের। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আর হলে সূর্যের সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগ এর সমানুপাতি হবে। দেখো আমরা জানি কোনো একটা গ্রহ তার উপর সূর্যের ক্রিয়াশীল মধ্যাকর্ষ বল জিএমএম কি বলতো r² ইকুয়ালস টু কি বলতো অপকেন্দ্র বলের সমান mv²/r। তাহলে দেখো এইখান থেকে পাচ্ছ তোমরা v² ইকুয়াল টু কত বলতো G M/r, তাই না? তাহলে কৌণিক ভরবেগ mvr, তাহলে দেখো এটা স্মল m, ভিটা কত বলতো √/,
জিএম বাই আর ইন্টু কি বলতো আর, তাহলে কত আসছে বলতো এম ইন্টু রুট ওভার জিএম ইন্টু কি বলতো আর টু দি পাওয়ার হাফ। কোন অপশনটা বলতো? অপশন সি কারেক্ট, তাই না? অনুভূমিকের সাথে 45 ডিগ্রি প্লাস থিটা ও 45 ডিগ্রি মাইনাস থিটা কোণে উপেক্ষিত দুটি গ্লাসের প্রক্ষেপ সীমার অনুপাত, তাই না? দেখো এটা যদি থিটা হয়, যদি আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা করি, মানে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা সমান কি বলতো 45 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই দুটো কি বলতো পূরক কোণ, তাহলে এই দুটো কোণে প্রক্ষেপ সীমা সমান, অর্থাৎ প্রক্ষেপ সীমার অনুপাত হবে 1:1। ওকে, এরপরে তো আমরা কোয়েশ্চেন নাম্বার 15 দেখো। নিচের তথ্যগুলির মধ্যে কোনগুলি বা কোনটি সঠিক? একটি বস্তুর একাধিক ভরকেন্দ্র থাকে না, না না, একটি বস্তুর একটি ভরকেন্দ্র থাকে। একটি বস্তুর ভরকেন্দ্র সর্বদা উপাদানের মধ্যে থাকে না, এটা ঠিক নয়, সর্বদাই হবে না। 16, কোনো অনুভূমিক দণ্ডের দুই প্রান্তে পরস্পর বিপরীত অভিমুখী দুটি বল F1 ও F2 অনুভূমিকভাবে প্রযুক্ত হলে দণ্ডের মধ্যবিন্দুতে টান হবে। এটা টান হবে না, এটা হবে লব্ধি বল, তাই না? তার লব্ধি বল কত হবে বলো তো? না F2 ভেক্টর F2 মাইনাস F1, কারণ তারা বিপরীতমুখী। এরপরে কোশ্চেন নাম্বার 17 দেখে নাও। নিচের তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্যি? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান 1, হ্যাঁ ঠিক আছে। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান 0, মানে দুটোই কারেক্ট, অর্থাৎ অপশন সি কারেক্ট। দেখো তাহলে সেকশন এ তে যে 17খানা কোয়েশ্চেন দেখলে সেটা ফুললি থিওরি বেসড কোয়েশ্চেন। একটু ভালো করে ফিজিক্সের কনসেপ্ট তৈরি করো, তোমার দেখবে এখানে 17 পাবে। এই ফিজিক্সের কনসেপ্ট তৈরি করার জন্য যদি আমার প্রতি চ্যাপ্টারে ওয়ান শট ভিডিও এনসিইআরটি ভিডিও এবং একটা নিউমেরিক্যালের ভিডিও আছে, এই দুটো ভিডিও দেখে নাও। তাছাড়া যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আছে সলভ, সেগুলো যদি দেখে নাও, দেখবে এখানে 17 নাম্বার পাওয়া তোমাদের কাছে কোনো জটিল হবে না। এরপরে সেকশন বি দেখো, কোয়েশ্চেন নাম্বার 18, সমতলে গতিশীল একটি কণা ষষ্ঠ ও দশম সেকেন্ডে যথাক্রমে 57 ও 21 সেন্টিমিটার পথ অতিক্রম করলে ত্বরণের মান কত হবে? দেখো ষষ্ঠ সেকেন্ডে যাচ্ছে 57, মানে কি বলতো ওই সেকেন্ডে বেগ কত বলতো? না 57 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার দশম সেকেন্ডে যাচ্ছে কি বলতো 21 সেন্টিমিটার, তাহলে ওই সেকেন্ডে বেগ কত বলতো 21 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন ষষ্ঠ থেকে দশম মানে 4 সেকেন্ড, তাহলে দেখো ত্বরণ হবে বেগের পরিবর্তন ডিভাইড বাই কি বলতো সময়, তাহলে কত হলো? এটা বিয়োগ করলে দেখো এটা তাহলে হবে 7, এটা 4 হলো, এটা 2 হলো, 4 24 বাই কি বলতো এটা 24/4 সমান কত আসছে বলতো 6, তাহলে 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণ, তাই না? নেক্সট বলো 19এরটা, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 1% হলে ওর পরিসীমা পরিমাপের ত্রুটি কত হবে? তাই না? দেখো বর্গক্ষেত্র তো, তো বর্গক্ষেত্রের বাহু যদি x হয় না, তাহলে তার পরিসীমা কত হবে বলো তো? না s = 4x। তাহলে দেখো এটা ডেল্টা s বাই এস ইকুয়ালস টু 4 তো ধ্রুবক, এটা কোনো কাজে আসবে না, ডেল্টা x বাই এক্স, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পরিমাপে যা ত্রুটি পরিসীমা পরিমাপে সেই ত্রুটি হবে। দেখো না ডেল্টা s বাই এস ইকুয়ালস টু ডেল্টা x বাই এক্স। ওকে, এরপরে 20 কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নাও। 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁক নিরাপদে অতিক্রম করতে গাড়ির সর্বোচ্চ বেগ কত বলো তো? এটা সর্বোচ্চ ফর্মুলা আছে ভি ইকুয়ালস টু রুট ওভার মিউ আর জি। দেখো মিউ দেওয়া আছে কত বলো তো? না 0.8, আর কত দেওয়া আছে বলো তো? 50 মিটার, তাই না? আর জিটা দেওয়া আছে 10, তাহলে দেখো এটা 400 আসছে না? তাহলে 400 মানে কি বলতো 20, রুট ওভার 400 মানে, তাহলে দেখো 20 মিটার পার সেকেন্ড হলো বেগ। ওকে, এরপরে তোমরা দেখে নাও 21, না 75 গ্রাম ভরে একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে একটি মাঠের ব্লকে আঘাত করলো। মাঠের বাধা 5000 নিউটন হলে বুলেটটি কাঠের ব্লকে কতটা প্রবেশ করবে? খুব সিম্পল, দেখো এটা হচ্ছে কি বলতো গতিশক্তি
হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এফ ইন্টু এস, কৃতকার্য। তো দেখো এফ দেওয়া আছে কত বলতো না 5000, এসটা বের করব, আর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ কিন্তু দেখো এখানে 75 গ্রাম আছে, এটা কিন্তু ইয়ে করে নিতে হবে, কেজিতে করে নিতে হবে। আর ভি কত আছে বলতো 200, 200 বর্গ কত বলতো না 4-এর পরে 4টে শূন্য। এই দেখো, তাহলে দেখো এই 3টে শূন্যের সঙ্গে এই 3টে শূন্য কেটে দাও, তাহলে তুমি পাচ্ছ হাফ ইন্টু কি বলতো 75 ইন্টু 40 ইকাল টু কি বলতো 5000 এস। দেখো একটা জিরো কেটে দাও, একটা জিরো কেটে দাও, এখানে 2 আর 4, 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা আসছে 150 বাই কি বলতো 500 এস। আবার একটা শূন্য কেটে দাও, এটা শূন্য কেটে দাও, তাহলে এস ইকুয়াল টু কি হলো বলতো 15/50, এটা 2 দিয়ে গুণ করো, তাহলে 50কে 2 দিয়ে গুণলে 100 হবে, আর 30 হবে, 30/100 মানে কি বলতো 0.3। অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে কি বলতো 0.3 মিটার প্রবেশ করবে, তাই না? দেখো কোয়েশ্চেন নাম্বার 22, পৃথিবীর ব্যাসার্ধ কি বলতো 6600 কিলোমিটার হলে আহ্নিক ঘূর্ণনের জন্য বিষুবরেখায় অবস্থিত কোন বিন্দুতে অপকেন্দ্র ত্বরণের মান কত হয়? দেখো এখানে অপশন ঠিক নেই, এখানে হবে 0.035 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো 23-এর কোয়েশ্চেনটা, একটি কোণের প্রদত্ত বেগ সময় লেখচিত্র অনুসারে প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে। দেখো প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে কি বলতো, দেখো এই ক্ষেত্রফলটা, তাই না? তাহলে দেখো এই যে 1 থেকে 2 সেকেন্ড, এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু কি বলতো 10 উচ্চতা, প্লাস 2 থেকে 3 সেকেন্ড 1 ইন্টু 10, প্লাস 3 থেকে 4 সেকেন্ড, এটা কত বলতো ট্রাপিজিয়াম, তাহলে কি বলতো এটা হবে, দেখো এই ট্রাপিজিয়ামে দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ 10, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 10 ইন্টু 1, তাহলে কত হলো বলতো হাফ ইন্টু 10 ইন্টু 1, হাফ ইন্টু 10 ইন্টু 1 মানে 10, তাহলে বলতো এটা 10 10 10 30। অপশন দেখে নাও কোন অপশনটা আসছে, দেখো অপশন বি এর অপশনটা কারেক্ট, 30 মিটার। ওকে, 25-এর কোশ্চেন দেখো, ওয়ে ভেক্টর এবং ওবি ভেক্টর যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর নির্দেশ করে, এ দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে এই ভেক্টর কত হবে? দেখো এই ভেক্টর মানে কি বলতো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে দেখো এ বি ভেক্টর ইকুয়াল টু কি বলতো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বসিয়ে দাও, তাহলে দেখো এটা মাইনাস এটা মানে কি আসছে বলতো 3i ক্যাপ, আবার এটা মাইনাস এটা মানে কি বলতো 4j ক্যাপ মাইনাস, তাই না? এটা 3, আর কি বলতো মাইনাস 2k ক্যাপ আর প্লাস 2k ক্যাপ মানে কি বলতো -4k ক্যাপ আসছে কিনা বলো? এরপর আমাদের বের করতে হবে এই অভিমুখে ঐকিক ভেক্টরটি বের করতে হবে, তাহলে এর মান কত বলতো, তাহলে এবি এর পরম মান দেখো আসছে কত বলতো, এবি এর পরম মান এটা আসছে রুট আন্ডার অফ কি বলতো 9 প্লাস 16 প্লাস 16, 25 মানে √41, এটা √41 দিয়ে ডিভাইড করে যেটা হবে সেটা ঐকিক ভেক্টর। দেখে নাও কোন অপশনটা কারেক্ট, দেখো অপশন ডি কারেক্ট, তাই না? এরপর দেখো অ্যাসারশন রিজনিং টাইপ কোয়েশ্চেন, বিবৃতি এ থাকবে এবং কারণ আর থাকবে, যদি বিবৃতি এ এবং কারণ উভয়ই সঠিক এবং বিবৃতি এ সঠিক ব্যাখ্যা হলো এবং এবং বিবৃতি এর সঠিক ব্যাখ্যা হলো কারণ আর, তাহলে আমি অপশন এ দাগ দেব। আবার দেখো এ এবং আর উভয় কারেক্ট কিন্তু সঠিক এক্সপ্লেনেশন নয়, তখন বি। আবার দেখো এ সঠিক বি সঠিক নয়, সি। আবার এ সঠিক নয় বি সঠিক, তখন ডি। বিবৃতি পড়ে নাও, এটা 2-3টি হবে না, 3টি ভেক্টরের মান ও দিক একটি ত্রিভুজের ক্রমানুসারে প্রদত্ত বাহুগুলি দ্বারা সূচিত হলে 3টি ভেক্টরের লব্ধি 0 হবে, তাহলে দুটি কথা যদি না থাকে তাহলে এটা কারেক্ট। কোনো ভেক্টরের নিজ অভিমুখে থাকা বিভাজিত অংশের মান ভেক্টরটির মানের সমান হয়, দেখো এটাও ঠিক আছে কিন্তু এটা এক্সপ্লেনেশন নয়, তাই না?
তাহলে এটা বি অপশনটি কারেক্ট। এবার 87টা দেখ, ঘর্ষণের ফলে যন্ত্রপাতির কর্মদক্ষতা কমে যায়, সঠিক। যন্ত্রাদি চালানোর সময় ঘর্ষণের বিরুদ্ধে কার্য করায় ব্যয়িত শক্তির একাংশের অপচয় ঘটে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসারশন এবং রিজনটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন। কারণ ঘর্ষণকে ওভারকাম করার জন্য যে কাজ করতে হয় সেই কাজটাই অপচয় হয়। তাহলে এটা অপশন এ। এরপরে দেখো 28, একটি রবারের বলকে কিছুটা উচ্চতা থেকে মাটিতে ছেড়ে দিলে প্রতিবার সংঘর্ষের বলটি উচ্চতা একটু একটু কমতে থাকে। স্থিতিস্থাপক গুণাঙ্কের মান এক্ষেত্রে না 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 না, এটা লেস দেন 1। তাহলে কি বলতো, এ কারেক্ট, বি ফলস, মানে সি অপশন কারেক্ট। 29 এটা, কোন জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের 3টি গতিসূত্র প্রযোজ্য। হ্যাঁ, সঠিক। বস্তুর ভর তার জ্যাডির মান নির্দেশ করে, এটাও সঠিক, কিন্তু এক্সপ্লেনেশন নয়। অর্থাৎ কি বলতো, বি অপশনটি কারেক্ট। এরপরে দেখো অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন। একটি ছাত্র ট্রেনে চেপে একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনে যায়। শিক্ষকের সাহায্যে ছাত্র ট্রেনের বেগ সময় লেখচিত্র আঁকলো। তার আঁকা লেখচিত্র অনুসারে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, তাহলে প্রথমে দেখো এই এখান থেকে এখানে কি বলতো ত্বরণ আছে, কারণ এখানে বেগটা বাড়তে দেখেছি। তারপরে দেখো সমবেগ আছে, তারপর আবার ত্বরণ আছে, তারপর সবশেষে কি বলতো মন্দন আছে, তাই না? সময়টা আওয়ারে দেওয়া আছে আর বেগটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। দেখো যে ট্রেনটি কোন সময় সর্বাধিক ত্বরণ, দেখো ট্রেনটি কোন সময় সর্বাধিক ত্বরণে গতিশীল হয়, মানে দেখো যে অংশে স্লোপটা বেশি না সেই অংশে কি বলতো সর্বাধিক ত্বরণ হবে। অর্থাৎ 0 থেকে 2 আওয়ার এই সময়ে তার ত্বরণটা ছিল সর্বাধিক, তাই না? দেখো অপশন কোনটা এসছে, এটা এর অপশনটা। আবার দেখো সমবেগে গতিশীল অবস্থায় ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করে। দেখো সমবেগে থাকার সময় যে দূরত্ব অতিক্রম করবে তা এর ক্ষেত্রফল। তো দেখো এর সময় কত আছে 0.25 থেকে 0.5, তাহলে এটা হলো 0.25। আর বেগ কত 30 ইন্টু 30, তাহলে কত আসছে এটা বলো তো 7.5 কিলোমিটার। অর্থাৎ 7.5 কিলোমিটার হলো কি বলতো অতিক্রান্ত দূরত্ব সমবেগে। এরপরে দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত। দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বের করতে হলে সমগ্র ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এটা তোমরা পেলে 7.5, আর এই দূরত্বটা পাই বলতো 7.5/2, তাই না? তাহলে এটা হলো 7.5/2। এটা কত পাই বলতো, এটাও এই যেটা আয়তক্ষেত্রটা মানে এই পোর্শনটা এর ক্ষেত্রফল 7.5, এটা বের করে নিই। এটা হাফ বেস ইন্টু অল্টিটিউড, মানে কি বলতো হাফ বেসটা কত বলতো, হাফ বেসটা আসছে 0.25 আর অল্টিটিউডটা কত আসছে বলতো 10। তাহলে কত হলো বলতো, এটা 10/8, মানে কি বলতো এটা 1.25। 10/8 মানে কি 1.25। আবার দেখো এই ক্ষেত্রফলটা বের করে নাও, এটা কত বলতো 40 উচ্চতা আর ভূমিটা কত আছে 0.75, তাহলে হাফ ইন্টু 0.75 ইন্টু কি বলতো 40, তাহলে কত আসছে বলতো এটা 3/8 ইন্টু কি বলতো 40, এটা কেটে দাও কত 5, তাহলে এটা 15 কিলোমিটার। যোগ করে নাও, তাহলে দেখো 15 প্লাস 7.5 প্লাস 7.5 কত হলো 30 হলো। আর এটা 1.25 আর এটা 3.75, তাহলে 3.75 আর 1.25 এটা কত আসছে, আর এটা 5 আসছে, তাহলে 15 আর 5-এ কত হলো 20। অর্থাৎ মোট অতিক্রান্ত পথ হবে, তাহলে কত দূরত্ব হলো বলো তো 15, আর এই দুটো 15, 30, 35, তাহলে মোট দূরত্ব আসছে কি বলতো 35 কিলোমিটার। দেখো তো কোন অপশনটা কারেক্ট, মোট দূরত্ব এই যে দেখো 35 কিলোমিটার, ডি অপশনটা। তারপরে দেখে নাও গতিপথের সর্বাধিক ত্বরণের মান কত। দেখো গতিপথ ত্বরণের মান কি বলতো টেন থিটা, আর লম্ব, লম্ব মানে কত 30 বাই ভূমি কত 0.25, তাহলে কত আসছে এটা 120 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। দেখো তো অপশনটা 120 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার আছে কিনা, দেখো 120 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। এরপরে দেখো স্তম্ভ মেলানো।
দেখো দৈর্ঘ্যের সঙ্গে কোনটার সম্পর্ক বলতো আলোকবর্ষের সম্পর্ক আছে, কারণ দৈর্ঘ্যের একক কি বলতো আলোকবর্ষ। তাহলে দেখো এটা C1। আর কোন রেডিয়ান মানে কি বলতো A2। আবার দেখো এখানে কি আছে বলতো, এখানে এম্পিয়ার এম্পিয়ার তড়িৎ প্রবাহ মানে কি বলতো B4। আবার দেখো ক্যান্ডেলা ডি ক্যান্ডেলা ক্যান্ডেলা মানে দীপন প্রাবল্য D3। তাহলে দেখো A2B4C1, দেখো তো A2B4C1, A2B4, দেখো A2B4C1, দেখো C1A2B4, ডি এর অপশনটি কারেক্ট। যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে সেটা সংরক্ষী সংস্থা মানে কি বলতো, এটা হলো 1C কোথায় আছে বলতো, এটাতে আছে, তাই না? আবার দেখো ডি এরটাও দেখে নাও কি আছে, হ্যাঁ, তাহলে সি অথবা ডি অ্যান্সার হবে। দেখো বাহ্যিক বলে অনুপস্থিত গতিশক্তি অপরিবর্তিত থাকে না, তাই না? তাহলে দেখো বাহ্যিক বলে অনুপস্থিত গতিশক্তি সংরক্ষিত থাকে না। তারপর তিনেরটা দেখো বাহ্যিক বলে অনুপস্থিত গতিশক্তি আবার দেখো যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না সেটা কি বলতো অসংরক্ষী সংস্থা। তাহলে 4B কোথায় দেখো তো, 4B দুটোই আছে। বাহ্যিক বলে অনুপস্থিত গতিশক্তি অপরিবর্তিত থাকে না, আচ্ছা বাহ্যিক বলে অনুপস্থিত গতিশক্তি, হ্যাঁ এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে 2D। দেখো তো 2D কোনটা বলতো, সি না ডি? দেখো সি অপশন কারেক্ট। তাহলে দেখো আমরা দুটো মিলিয়েই আমরা কিন্তু এটা দাগ দিতে পারলাম। ফলে দেখো স্তম্ভগুলো খুব সোজা, দুটো বা তিনটে জানা থাকলেই তোমার 4 নাম্বার জানার দরকার থাকে না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।